আচ্ছা, আরেকটা বিষয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে শিবরাত্রির ঠিক আগের দিন যখন র্যালি করলেন, সেই সময় বললেন আপনার নাম না করে বললেন বিজেপি বাবু। তিনি বিচারপতির আসনে থেকে তিনি একটা দলে যোগ দিয়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন না, এবং আপনার নাম না করে বিজেপি বাবু। এটা কি আপনি কিভাবে দেখছেন? আপনি তো খুব সম্মানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতি করতেন তখনকার যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেই বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অনেক হাজার যোজন ফারাক। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু রাজনীতি আমি চোখের সামনে দেখেছি, তখন আমার বেশ খানিকটা বয়স হয়েছে। মৃত্যুমুখে চলে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে তারপরেও বিরোধিতার লড়াই ছাড়েননি, সংহত করেছেন নিজের শক্তিকে করে। তারপর সিপিএমের মতো একটা ওয়েল অর্গানাইজ দল, তাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আজকে তারা শূন্য। মোদির কুণাল ঘোষের কথায় বলতে হলে শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ভালো লাগে, আমি প্রশংসা করি, আমি শ্রদ্ধা করি। কিন্তু আজকের যে ক্ষমতায় আসার পরের যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশাসনে এসে যদি কোনো মার্কিং সিস্টেম থাকে তাহলে আমার হাতে শূন্য পাবেন। এক মঞ্চে যখন প্রধানমন্ত্রী আর আপনাকে দেখা গেল, মনে হলো যেন এটাই বোধহয় এতদিন ধরে অপেক্ষা ছিল। আপনি বলেছেন দুর্নীতিবাজরা সাবধান, আর প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, দুর্নীতির বিরুদ্ধে একযোগে লড়াই। তো সেই জায়গা থেকে আপনি বলছেন বারবার আপনি এই দুর্নীতিকে সরাতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, দূর করতে হবে। সম্পূর্ণ দূর করা না গেলেও একটা অ্যালাউয়েবল লিমিট থাকে সব কিছুরই। দুর্নীতিরও হয়তো একটা অ্যালাউয়েবল লিমিট আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দুর্নীতি ছাড়া অন্য কিছু হচ্ছে না। দুর্নীতি ছাড়া অন্য কিছু হচ্ছে না। আপনি যে কোনো একটা কাজ করাতে যান, যে কাজটা আগে আমি বামফ্রন্ট সরকারও বলবো কোনো পয়সা টয়সা লাগতো এমনিই করে দিত, এখন সেখানেও আপনি দেখবেন 10,000 20,000 টাকা লাগছে। বামফ্রন্ট সরকার তো এদের চেয়ে অনেক ভালো ছিল। এই যে আপনি বলছেন যে টাকা পয়সা বা কাটমানির বিষয়টা চলে আসছে, এটা তো শুধুমাত্র রাজনৈতিক নেতারা যারা তাদের মধ্যে নয়, এটা তো আমরা দেখতে পাচ্ছি কোথাও সিস্টেমের মধ্যে কারাপশন ঢুকে গিয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি, আমরা যারা আধিকারিক রয়েছেন, আমলা রয়েছেন, এটা কি তাদের মধ্যেও গেড়ে বসেছে বলা যায়? নিশ্চয়ই অনেক আধিকারিক আমলার মধ্যে গেড়ে বসেছে বলেই আমার মনে হয়েছে। শুধু মনে হয়েছে কেন, মানুষের অভিজ্ঞতাও তাই, ঠিক আছে? সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি বলছেন দুর্নীতি কমবে, দুর্নীতি কমে যেতে বাধ্য, কিন্তু দেখুন বাইরে থেকে বলা আর রাজনীতির ময়দানে এসে সেটাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া, সেই অনেকটা সেরকম না যে অম্বিকা ঘোষালের কাছে গিয়ে ফেলুদা বলছেন আপনি হয়তো অনেক ডিটেকটিভ গল্প পড়তে পারেন, বই পড়তে পারেন, কিন্তু আমি নিজে ডিটেকটিভ। একটা পার্থক্য তো থেকে যায় এখানে, এই যে বলাটা থাকে। এটা আপনি ঠিকই বলেছেন, পার্থক্য থাকে। কিন্তু এখন আপনার মনে হতে পারে যে সৎ রাজনীতি কথাটা একটা অক্সিমোরন, এরকম হয় না। বাস্তবে হয় না, কিন্তু আমি মনে করি যে এটা হয়। আপনি তো নরেন্দ্র মোদী তো গত 10 বছর এই চালাচ্ছেন, দেশটাই চালাচ্ছেন। একটাও অভিযোগ আছে তার বিরুদ্ধে? কোনো করাপশনের অভিযোগ আছে তার সরকারের বিরুদ্ধে? একটা কি অভিযোগ এনেছিল, সেও দাঁড়ায়নি। রাফাল না কি একটা, দাঁড়ায়নি। তো এরকম তো আমাদের চোখের সামনে হচ্ছে। নরেন্দ্র মোদী তো দেখিয়ে দিচ্ছেন। সেই জন্যই কি আজকে যখন স্টেজে আপনি নরেন্দ্র মোদীকে দেখলেন, তার হাতটা ধরে আপনি চোখের ওপর নিলেন? আমরা কখনো অভিজিৎ গাঙ্গুলিকে আমরা কখনো মাথা নত করতে দেখিনি। কপালটা এই মানুষটার কাছে, কপালটা ছোঁয়ালাম। আমি দেখে, নরেন্দ্র মোদীকে দেখে, যে ওনাকে সবসময় ছবিতে বা টেলিভিশনে দেখেছি। ইনফ্যাক্ট এর আগে আমি কোনো প্রধানমন্ত্রীকেই চোখে দেখিনি। ইন্দিরা গান্ধী বলুন, বা ইন্দিরা গান্ধী দেখে আমার মনে আছে। আমার এখনও পর্যন্ত মনে হয় ভারতবর্ষের লাল বাহাদুর শাস্ত্রীর পরে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। কালকার নাম করলাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন। খুব মানে আমি জানি না, এই যে কথাটা বললাম যে পলিটিক্সের নতুন, কিন্তু পলিটিক্সের সাউন্ড হলে বোধহয় এরকম সাটল কথা বলা যায়, এরকম সাজেস্টিভ কথা বলা যায়, যে অনেক কিছুই বললাম না, যতটুকু বললাম তার মধ্যে দিয়ে না বলা কথাগুলো বেরিয়ে এলো। তো সেই জায়গা থেকে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আজকে মোদিজি এটা গত সভাতেও বলেছেন, আজকেও বলেছেন যে আমার কোনো পরিবার নেই, আমার গোটা ভারতবাসী, 140 কোটি ভারতবাসী আমার পরিবার, কিন্তু যারা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি করে তাদের আমি দেখিয়ে দেবো কিভাবে সেই পরিবার ধূলিসাৎ করতে হয়, কিভাবে সেই পরিবারতন্ত্রের দুর্নীতি ধূলিসাৎ করতে হয়। আমি 200%
এটার সঙ্গে থাকতে চাই। একটি পরিবারতান্ত্রিক দল ভারতবর্ষের যে সর্বনাশ 1947 সাল থেকে করে গেছে তার কোনো তুলনা হবে না। অতুলনীয় ক্ষতি করে গেছে ভারতবর্ষের। এখন প্রথম প্রধানমন্ত্রীর অনেক গুণগ্রাহী এখনও আছেন। সেদিন একজন বামপন্থী আমাকে বলছিলেন, খুবই ইন্টেলেকচুয়াল, যে নেহেরুর তো কবি হওয়ার কথা ছিল, তিনি কেন প্রধানমন্ত্রী হতে গেলেন। আমি আর কিছু বললাম না, একটু অবাকই হলাম যে নেহেরুর আমলে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের 80,000 কোটি টাকা একেবারে হাওয়া হয়ে গেল, সেটা কোথায় গেল? তার দুর্নীতিটা কেন এখনও পর্যন্ত উদ্ঘাটিত হলো না বা তদন্ত হলো না? টাকাটা কীভাবে সার্কিটাস ওয়েতে ভারতবর্ষে এসে পৌঁছেছিল তার সম্পূর্ণ খবর আপনারা পাবেন। চক্রবুহে নেতাজি বলে একটা বই লিখেছেন কেশব ভট্টাচার্য বলে একজন ফরওয়ার্ড ব্লকের কর্মী এখন, এবং তিনি হাইকোর্টের আইনজীবীও বটে। সেই বইটা যদি পড়েন, ইংরেজি ভার্সানও আছে, বাংলা ভার্সানও আছে। আমি বাংলা ভার্সানটা পড়েছি, সেখানে একেবারে তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে দেখানো আছে যে টাকা কীভাবে ঘুরতে বোধহয় ইন্ডিয়ার সিন্ডিকেট ব্যাংকে এলো, এবং কে আনলেন, কোন আমলাকে নিযুক্ত করা হয়েছিল তার জন্যে। এই জন্যই কি সুভাষ বোসকে আর খুঁজে পাওয়া গেল না? হতে পারে, এটাও হতে পারে। আপনি তো অনেক বড় একটা প্রশ্ন করলেন, অনেক বড় প্রশ্ন তো তুলতেই হবে। সুভাষচন্দ্র বোস একটা কথা, সুভাষচন্দ্র বোস বলে একটা জিনিস, একটা মানুষ, এটা যে সে নয়, এটা সুভাষচন্দ্র বোস। পর অনেকগুলো জিনিস দেখলাম, একটা কলমের খোঁচা, শাসক দলের বিধায়ক, মন্ত্রী, নেতা সবাই গারদে, শিক্ষা দফতর কার্যত গারদে। এইটা আমরা দেখতে পেলাম, নতুন আশার সঞ্চারিত হলো। এবার বাংলার মানুষ সেই আশায় ভর করে এগিয়ে যাচ্ছে। অনেক স্বপ্ন বুনতে সাহায্য করেছেন আপনি, আপনার কাঁধে তো অনেক দায়িত্ব। না, যদি সেই দায়িত্ব পালন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমি আপ্রাণ চেষ্টা করব। আপ্রাণ শব্দের অর্থ প্রাণ দিয়েও চেষ্টা করব। কতটা সফল হব আমি এক্ষুনি জানি না, তবে আমি কিন্তু খুব কঠোর ব্যবস্থা নিতে ভালোবাসি। যারা দুর্নীতিগ্রস্ত, তাদের যারা আমার চোখের সামনে পড়বেন, চোখে ধরা পড়বেন, সে যে কোনো জায়গাতেই হোক, তাদের কিন্তু কপালে দুঃখ আছে, কপালে। খুব প্রভাবশালী হলেও নাড়িয়ে দেওয়া যায়, খুব প্রভাবশালী হলেও তাকে নাড়িয়ে দেওয়া যায়, বুঝেছেন? হয়তো তাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা যায় না, কিন্তু নাড়িয়ে দেওয়া যায়। আপনি কোন আসন থেকে দাঁড়াচ্ছেন এখনো পর্যন্ত? জানি এখনো পর্যন্ত সেই ঘোষণা হয়নি। আমাকে কোনো আসনে দাঁড়াতে বলা হবে কিনা আমার দলের তরফ থেকে, সেটাও আমি এখনো জানি না। আগে ঘোষণা হোক, তারপরে ওগুলো নিয়ে ভাববো। তমলুকে নাকি দেওয়াল লিখন হচ্ছে। সেই তো অনেক জায়গায় ওরকম হয়, ওটা তো কিছু ব্যাপার নয়। কোনো অতি উৎসাহী মানুষ হয়তো লিখে ফেলেছেন যে আমাকে ভালোবাসেন, তো আমার সেই ভালোবাসাটুকু আমার ভালো লেগেছে, কিন্তু দেয়াল লেখাটুকু সেটা তিনি তার মতো করে করেছেন, তো কোনো ঘোষণা তো হয়নি এখনো পর্যন্ত, তাই না? আপনি সৈনিক না নেতা? সৈনিক, সবসময় সৈনিক, নেতা নই, এখনো পর্যন্ত নই।